বলেছি যে আমার আত্মীয় স্বজন সবাই আমার থেকে দূরে সরে গিয়েছে। তো লিখন ওই সময়টা এসে আমাকে অনেক, আমার বাবা মাকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে। সো এই জন্য আমি ওনাকে ভাই ডেকেছি। আর উনি ছেলে না মেয়ে এটা আপনারা ভালো বলতে পারবেন। আসলে ভাই যেহেতু ডেকেছি, আসলে এই ব্যাপারে আমি ওনাকে নিয়ে খুব বাজে কথা, আর একটা মানুষ বিপদে যে আমার হেল্প করেছে তাকে নিয়ে আমি বাজে কথা বলতে পারি না কখনোই। এটা আমাকে শেখানো। আপনি যেদিন প্রথম সংবাদ সম্মেলন করলেন, যখন আপনার একবার প্রথম মামুনের সাথে আপনার ঝামেলা হলো, সেই দিন আপনি লায়লা সাপোর্ট নিয়েছেন কিনা একটু জানতে চান। সাপোর্ট নিয়েছি বলতে উনি হচ্ছে ইনডিরেক্টলি সামহাও হয়তো আমাকে সাপোর্ট দিয়েছে, মানে আমার ওনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন হয়নি। আমি এই যে আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদেরকে পাঠিয়েছে, এভাবেই হয়তো সাপোর্ট দিয়েছে। তখন তো আপনি লায়লার সাপোর্ট ঠিকই নিয়েছেন, এখন লায়লা আপনার কাছে খারাপ হয়ে গেল কি? না, লায়লা আমার কাছে কখনোই ভালো ছিল না, মানে মামুনের জন্য না, এজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কখনো রেসপেক্ট ছিল না, যেহেতু এইসব কার্যকলাপ উনি সমাজে করে বেড়াচ্ছেন। তো এজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কোনো যখন আপনার সাথে মামুনের ঝামেলা হলো তখন লায়লা আপনার কাছে কি মানে ভালো ছিল? না, কখনোই উনি আমার কাছে ভালো ছিল না। এটাই তো বললাম যে এখানে মামুনেরও ইস্যু না, এজ এ পার্সন হিসেবে আমি ওনাকে কখনো সম্মান করতাম না। মামুন আর ওনার এইসব আগের কীর্তিকলাপের জন্য এজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কখনো রেসপেক্ট ছিল না। বাট হ্যাঁ, এই কাহিনীর মধ্যে উনি হয়তো বা কোনো না কোনো সামহাও আমাকে সাপোর্ট বলতে কি উনি নিজের জন্য উনি এখানে মানে অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি ইনভিজিবল ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, সেটা মানুষ দিয়ে। ওনার সাথে আমার কোনো ডিরেক্ট কোনো কিছু। আচ্ছা, লায়লার সাথে আপনার সরাসরি কখনো ফোনে কথা হয়নি? ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছে, হ্যাঁ সরাসরি ফোনে কথা হচ্ছে। উনি হচ্ছে এই ঝামেলার মধ্যে আমার সাথে একবার সরাসরি ফোনে কথা হচ্ছে, জাস্ট 2-3 মিনিট এরকম। আচ্ছা, আপনি বলছেন যে আপনার লায়লার কারণে আপনার সংসার আসলে ঝামেলা হয়েছে এবং সেই কারণে শেষ সময় পর্যন্ত এসে আপনি মামুনকে ডিভোর্স দিয়েছেন। আপনার সংসারের ডিভোর্স হওয়ার মেন কারণ কি লায়লা নাকি অন্য কেউ? আমাদের সংসারের ডিভোর্সের মেন কারণ আমরা দুজনেই নিজেই। পরে হচ্ছে হয়তো বলতে পারেন এই মহিলা বা থার্ড পার্সন বা যে কেউ হতে পারে, বাট আমি কখনোই ওই পার্সনটাকে শুধু যে ওনার জন্যই আমাদের সংসারে, যে আমি বললাম আমাদের নিজের ঝগড়া না হলে তো অন্য মানুষগুলো আমাদের সংসারের মধ্যে অ্যাডই হতে পারতো না। মামুন যদি না মারতো, মামুন যেই কাজগুলো মামুনের বিরুদ্ধে আছে, যে মানুষের টাকা মেরে খাচ্ছে বা মারামারি করতেছে, সেম জিনিসটাই আমার সাথে করেছে। আমি ততদিন পর্যন্ত মামুনের ব্যাপারগুলো বিশ্বাস করেছি যতদিন পর্যন্ত আমার সাথে করেনি এই ব্যাপারগুলো। যখন দেখেছি আমার সাথেই সেম জিনিস রিপিট হচ্ছে, তখন আমি কিভাবে মামুনকে বিশ্বাস করব? আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে মামুনের কিছু প্রশ্নের উত্তর আমি মাঝখানে দিই ভাইয়া। মামুন আমার মাকে নিয়ে বলতেছিল ময়মনসিংহ হচ্ছে আমার মা ওকে হসপিটালে দেখতে দেয়নি, হসপিটালে গিয়ে আমার খালা আমার মা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আচ্ছা, আমি কিন্তু মামুনের সাথে মানে ওর সাথে আমার বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে এরকম মারামারির কারণে আমি প্রচন্ড পরিমাণে সিক হয়ে যাই। আমি আইসিইউতে ভর্তি হই। যখন আমি ময়মনসিংহ যাই, মাঝখানে ময়মনসিংহ আমাদের একটা কাজ ছিল, কাজের পারপাসে ময়মনসিংহ যাওয়ার পরে আমি সিক হয়ে যাই। আইসিইউতে যাওয়ার পরে একটা হাজব্যান্ড ও আমাকে আইসিইউর বেডে দেখতে যাওয়ার পরে আমাকে এত বাজে একটা কথা বলে, একটা মানে হাজবেন্ড বাদ দেন, একটা মানুষকে আইসিইউর বেডে এই ধরনের কথা বলতে পারে না। আমি আইসিইউতে লিটারালি কান্না করতে করতে আমার হাত পা শেক করতেছিল। তখন আমার ব্লাড প্রেশার মনে হয় 70-40 এরকম, আমার ব্লাড প্রেশার অনেক লো হয়ে যাচ্ছিল, আমার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ওই মুহূর্তে মামুন আমাকে যে ধরনের আমি তখন কাঁদতেছিলাম, তখন কান্না করে করে আমার মাকে বলছি। তখন আমার মা হয়তো বা সামহাও ওর সাথে একটু রুড হতেই পারে। ভাই আইসিইউর বেডে কে কার সাথে এরকম করে আপনি বলেন? মানে এটা কি কোনো মানুষের কাজ? আর সে আমার হাজবেন্ড, সে আমার সব থেকে আপন মানুষ ছিল, সে কি এটা করতে পারে? সো এটাই মানে মানে খুবই আমি অসুস্থ ছিলাম। ও আমাকে বলে যে তুই আমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিলি, তুই অনেক বাজে একটা স্ল্যাং ভাই, আমি এখন বলতে পারবো না, ওই মানে আমি বলতেও পারবো না, আসলে ও জানে। আচ্ছা, আমার একটা আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনার সাথে মামুনের ডিভোর্স হয়ে গেছে এবং যখন আপনি মামুনকে বিয়ে করেছিলেন আপনি 30 থেকে 40 লাখ টাকা তার পিছনে খরচ করেছেন, এখন তো আপনার সাথে ডিভোর্স, এখন সেই টাকার কি হবে? আপনি তো বলেছিলেন যে আমি 30-40 লাখ টাকা খরচ করেছি বা আমি দিছি, সেটার কি হবে? এটাই তো বললাম যে সে তো আমাকে বললো দুদিন আগে একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে সে কোন জায়গার মানে রাজার মেয়ে, তার বাপ দাদার কি আছে? তার বাপ দাদার কিছুই নাই, তার বাবার কিছুই নাই, তার কি আছে? সে কত সম্পত্তির মালিক, তা আমি কিছুই না। আমি তো, সে তো প্রিন্স, সে তার নামের আগে কি জানি প্রিন্স, রাইট ভাইয়া? আচ্ছা,
তো প্রিন্সের কি উচিত না যে আমার মতো গরিব মেয়ের টাকাগুলা ব্যাক দিয়ে আপনি দিতে? কি টাকা আপনারা কি চান বলেন? কিনা সেটা বলুন। অবশ্যই, আমি কেন যাব না? আমি চাইতাম না, কিন্তু সে তো প্রিন্স, আমার বাপদাদার কিছু নেই, এজন্য টাকার আমি জন্য টাকাগুলো মামলাতে যাবেন? অবশ্যই- টাকার জন্য মামলাতে যাব বলতে এটা এখনো সিদ্ধান্ত নেইনি ভাইয়া, এটার ব্যাপারে আমি একটু টোটাল কত লাখ? তারপর 80 লাখ? আমি আসলে না 80 লাখ না, এটা বললে মিথ্যা কথা বলা হবে। কত লাখ? আমি 40-45, আমরা যে রূপায়ণ বাসায় থাকতাম ওটা সবকিছু আমি বিয়ার করতাম। মামুনকে বিয়ের আগে আমি 15 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিয়েছি। আমি জাস্ট এটাই চিন্তা করি একটা মানুষ এত অস্বীকার, এত মিথ্যাচার কিভাবে করতে পারে। ঠিক আছে ফাইন, তোমার যদি বলতে লজ্জা ফিল হয় তুমি বলবা না যে ঠিক আছে আমাকে কিছুই করেনি, বাট এইভাবে অস্বীকার করা, মানে ওনার মাও আমাকে বলতেছে ইন্টারভিউর মধ্যে আমাকে মোহনা 2000 টাকাও দেয়নি, মোহনা কিছু করে। ফার্স্ট অফ অল অ্যাজ এ গার্ল এটা আমার রেসপন্সিবিলিটি না যে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে বা আমার হাজবেন্ডকে পালবো, ঠিক আছে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। মামুনের থেকে একটা রিক্সাওয়ালার রেসপেক্ট আমার কাছে অনেক বেশি, কারণ রিক্সাওয়ালা নিজে ইনকাম করে তার বউকে খাওয়ায়। বউয়ের সেভিংস ভেঙে বউয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলে না যে আমি আমার বউয়ের টাকা 1 টাকাও খাইনি। একটা মানুষের তো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে। আমার পিছনে যদি কেউ ভাইয়া 10 টাকা কখনো খরচ করে একটা চিপস কিনে দেয়, সারা জীবন আমি ওই মানুষের গুণগান গাই। আর আমার ওই হাজবেন্ড হয়ে ওইভাবে অস্বীকার করে কিভাবে, সেটা আসলে আমি খুবই, এটার জন্য আমি অনেক কষ্ট পাই যে এত মানুষ বেইমান কিভাবে হয়। আচ্ছা আপনি মোনা, যে- আমার লাস্ট প্রশ্ন। আপনি যে ডিভোর্সটা দিয়ে এই, দিলেন, শোনো, লাস্ট তোমার তো লাস্টে শেষ হয়। যে আপনি ডিভোর্স দিচ্ছেন এবং প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে যখন শুনছে এখন আপনি প্রশ্নগুলো divorce করতে দিচ্ছেন, দিতে তার হবে। প্রতিক্রিয়া কি ছিল প্রত্যেকবার এবং প্রশ্ন আমাদের আপনাকে দিতে ফিরে পাওয়ার জন্য কোনো কিছু পদক্ষেপ নিয়েছে কিনা? আচ্ছা, আমি জেল থেকে বের হওয়ার পরে ডিভোর্স দিয়েছি। প্রতিক্রিয়া বলতে সে তো আমাকে অনেক অসম্মান করেছে। যখন আমি জেল থেকে বের হয়ে দেখি উনি লায়লার সাথে ভিডিও কলে কথা বলছে, এই ব্যাপারটাতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। এটা আমার জন্য অনেক হার্টফুল ছিল। আমি কখনো আশা করিনি যে উনি এ ধরনের কাজ করবেন। উনি বলে মাসুদ খানকে ফোন দিয়েছে, আমি যদি একজনের সাথে না কথা বলতে চাই, অ্যাটলিস্ট মামুনের কাছে আমার এই বিশ্বাসটা সবসময় ছিল যে অ্যাটলিস্ট ওই মহিলার সাথে আমি দেখতাম তো ওকে সারাক্ষণ, আমি সাথে থাকতাম, দেখতাম যে মহিলার প্রতি অ্যাকচুয়ালি কোনো ফিলিংস না, মানে থাকে না। আমি ওকে যখন ফাইজামি করে বলতাম, একটু কোপ করতাম, ভিডিও টিডিও দেখে ও একদমই ইন্টারেস্টেড ছিল না, ও আরো আমাকে বকা দিত। তো আমি যখন দেখি ও জেল থেকে বের হয়ে মহিলার সাথে কথা বলে, এটা আমার জন্য অনেক অসম্মানের ছিল। হ্যাঁ, যেই মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, ওই মহিলাকে উনি এটা পুরো বাংলাদেশ দেখেছে, এটা আমার জন্য অনেক অসম্মানের ছিল ভাইয়া। ফাজিল কোথাকার। আচ্ছা, মামুনা, কন্টিনিউ করেন। মামুনা, শেষ করার আগে জানতে চাইবো লাইলার মতো এবং আপনার মতো সুগার মামিরা আমি সুগার মামুনের প্রেমে আমি শেষ করি, কারেক্ট ফিনিশ। করে তারপর আমি আপনি শেষ করি। কথা কারেক্ট না করলে আমি অ্যানসার দিব না, না। সুগার কারেক্ট মামিরা, করতে হবে। আচ্ছা আপনি ডু না, আই লুক লাইক আ সুগার মামি? মানে এটা আপনার ওপিনিয়ন কি? আচ্ছা আপনি না, সুগার মামিরা মামুনের প্রেমে পড়ে। মামুন কি আসলেই মানে সুদর্শন পুরুষ কিনা একটু বলবেন? খুবই ইলজিক্যাল আর খুবই মানে উইয়ার্ড একটা কোশ্চেন, বাট অ্যান্সার তো দিতেই হবে আমার, যেহেতু কোশ্চেনটা করেছেন। সুগার মামিরা কেন প্রেমে পড়ে, এটা সুগার মামিদেরকে জিজ্ঞেস করলে আমার মনে হয় বেশি বেটার হবে। আমি ওর লিগালি ওয়াইফ ছিলাম, আর ওর সাথে আমার বয়সের ডিফারেন্সটা 4 বছরের। মামুনের থেকে আমি 4 বছরের বড়, এটা আমি বলি, আমার এটাতে কোনো সমস্যা নাই বলতে, বিকজ 4 বছরের অনেকেই হাজবেন্ড ওয়াইফ ছোট বড় থাকেই। আমি জাস্ট পাবলিকলি বলতেছি দেখে আপনারা জানতেছেন, আর অনেকেরই থাকে, অনেকে জানে না। আর সুগার মামিরা কেন করে, এটা সুগার মামিদেরকে আলাদাভাবে আপনারা ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করেন। আমি সুগার মামি না, কিছুই না, আমি ওর ওয়াইফ ছিলাম। সো এটাই। আরেকটা কথা, আমি সুদর্শন, অবশ্যই আমার হাজবেন্ড ছিল, সুদর্শন তো অবশ্যই ছিল, বলবো ওকে আমি খারাপ কোনো কিছু বলতে চাই না। ওর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি চাই সে ভালো থাকুক, সুন্দর করে লাইফ লিড করুক, আমার সাথে যেটা করেছে এরকম যাতে সে না করুক। আমার মূল মটো কিন্তু এটাই ছিল। আমার কিন্তু ওনার কাছ থেকে গেইন করার কোনো কিছু নাই ভাই। আপনারা জাস্ট একটু নিজের ব্রেনটা ইউজ করে সবাই একটু চিন্তা করবেন যে আমি ওর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এরকম কোনো কিছু করিনি। আমি কি আমাকে কোনো ভিডিও করতে দেখেন বা আমি কোনো টাকা দাবি করি? আমি কিন্তু কিছুই করি না। আমার জাস্ট একটাই দাবি, যাতে মামুন শুধরায়, ওর লাইফটাও সুন্দরভাবে লিড করুক, দ্যাটস ইট। আরেকটা মেয়ের যাতে আবার লাইফে এসে এরকম কান্নাকাটি করে না করতে হয়, এটা জাস্ট আমার দাবি। আরেকটা জিনিস একটু শেষ করে ভাইয়া, সেটা হচ্ছে মামুনের অ্যান্সার গুলা দিই। মামুন হচ্ছে বলতেছিল যে লাইলা লয়ারই আমার লয়ার, হয়তো এটা আপনাদের অনেকের কোশ্চেন থাকবে, আমি এটা আগে থেকে বলে দিই। সো লাইলার লয়ার আমার লয়ার, লাইলার সাথে যোগাযোগ করে এই লয়ার পেয়েছি, ব্যাপারটা এরকম কোনো কিছুই না।
আমার লয়ার যে সাবির ভাইয়া, উনি খুবই ভালো একজন লয়ার। আমি যখন দেখি যে মামুনের ব্যাপারগুলোতে আসলে উনি অনেক ভালো কিছু জানে, সো আমি ওইভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি ওনার কথাও অনেক স্পষ্টবাদী, অনেক সুন্দর করে কথা বলে। আমি মামুনের লয়ার বা মামুনের সারাউন্ডিং কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলতে চাই না, বাট আপনারা একটু কম্পারেটিভলি যদি একটু কম্পেয়ার করে দেখেন, দেখবেন আমার লয়ারও কিন্তু এরকম ভিউ এর জন্য বা একটু ভিডিও মেক করার জন্য এরকম ইন্টারেস্টেড না, বা মানে আমার আর মামুনের ব্যাপারগুলো একটু ডিফারেন্টলি। আপনারা যদি একটু বিচক্ষণ ভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার লয়ার খুবই স্পষ্টবাদী আর কাউকে অসম্মান করে কোনো কথা বলে না। তো উনাকে বারবার আনা হয়, উনি কেন আমার লয়ার, লাইলার লয়ার কেন আমার লয়ার, লাইলার লয়ার এই জন্যই আমার লয়ার কারণ উনি এই মামলাগুলোর ব্যাপারে অনেক অবগত, উনি অনেক ভালো জানেন, বিধায় আমি ওনাকে আমার লয়ার হিসেবে আমার মানে কেসে যুক্ত করি। বুঝতে পেরেছি So, আপনার- ওনাকে অসম্মান করার কিছু নাই, উনি খুবই ভালো একজন। মহল আমরা বুঝতে পেরেছি আইটি সেবা পেতে আপনি যে কোনো লয়ার জি, নিতে এটা আমার পারেন। ব্যক্তিগত choice। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত choice। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে মামুন যদি সুদর্শন পুরুষ হয়ে থাকে তাহলে অ্যাডলব খানের কি হবে? এগুলো খুবই আসলে অপ্রাসঙ্গিক কথাবার্তা ভাইয়া। আমি এসেছি আমার মামুনের ব্যক্তিগত জীবন, ডিভোর্স বিয়ে নিয়ে কথা বলতে। অ্যাডলফ খানকে এখানে কোনো সাবজেক্ট না, সো আমি আসলে এ ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু মামুন তাজকে অভিযোগ করেছে যে লায়লা আপনার আইনজীবী দিয়েছে, লায়লা আর আপনি মিলে প্রিন্স মামুনকে বিভিন্ন মামলা বিভিন্ন হয়রানি আচ্ছা করছেন। আচ্ছা, মামুনকে বিভিন্ন আইনজীবী দিয়ে মামুনকে বিভিন্ন ভাবে ফাঁসিয়ে আমার লাভটা কি? নিশ্চয়ই মানুষ কোনো না কোনো লাভের আশায় কোনো কিছু করে। আইদার মামুনের সাথে আমার বিয়ের কিছু থাকবে, আইদার আমার কোনো টাকা দাবি থাকবে, বাট এই দুটোর একটা তো আমি করিনি। আমি তো ওর বিয়ে করা বলছিলাম, আমার তো কোনো কিছু, ইভেন আমি কোনো টাকা পয়সারও দাবি করিনি। আমি আমার হচ্ছে এখন দু একজন মানুষ হয়তো বা চিনে এইসব বিভিন্ন বিষয় দেখে আমি ভিডিও মেক করিনি ভাই। আমার অনেক কাজের অফার আসে, আমি আমার নিজের কাজ ছেড়ে দিয়েছি। আমি একটা ফ্যাশন মডেল, আমি আমার নিজের মিডিয়া ক্যারিয়ার, আমার মডেলিং ক্যারিয়ার ছেড়ে দিয়েছি যাতে মানুষ আমাকে বলতে না পারে যে মেয়েটা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে, মেয়েটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ নিয়ে কোনো কাজ করতেছে। আপনারা জানেন আমার এইগুলোর পরে অনেক কাজের অফার আসছে, বাট আমি করিনি যাতে মানুষের এইসব চিন্তা ভাবনা আমার পক্ষে না আসে। তো আপনারা একটু জাস্ট মাথাটা ইউজ করেন, সবাই ইউজ করে চিন্তা করেন যে মেয়েটা আসলেই কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেনি বা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে পড়েনি। আমার মূল মটো শুরু থেকে এটাই ছিল, মামুন শুধরাই ওর নিজের জীবনে ভালো থাকুক, ভালো কিছু করুক। এরকম মারামারি করে কারোর সাথে এরকম বিশৃঙ্খলা পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে আসা, এটা আসলে কারোর জন্যই কাম্য না। আমি কখনো চাইনি আমার লাইফটা এরকম হাস্যকর হয়ে যাক, বা মানে ওদের ব্যাপারটা যেমন মানুষ কি বিনোদনের চোখে দেখতো, এন্টারটেনমেন্ট হয়ে গেছিল মামুন আর লাইলার এইসব বিষয়গুলো, মানুষ হাসাহাসি করতো একটা। আমিও নিজে দেখতাম, স্ক্রল করতাম, এন্টারটেইন হিসেবেই দেখতাম। So, আমি এইসব এন্টারটেনমেন্টের মধ্যে পড়বো এটা আমি কখনোই মানে নিজের কাছে কখনো এক্সপেক্ট করি না। লায়লার কাছ থেকে যখন মামুন চলে গেল তখন জি। অনেক কান্নাকাটি করছে, অনেক লায়লা বলছে যে ওর প্রেমে যদি কেউ না পড়ে, ওর প্রেমে যদি কেউ পড়ে, ঠিক সেম আমার মতোই ঘটনা ঘটবে। আমরা কিন্তু ঠিক সেটাই দেখতে পাচ্ছি, আপনার জি, সাথে লায়লার exactly, সেম ঘটনা ঘটবে। exactly. আমি তারপরেও আসলে- আপনি আমার মামুনের প্রেমে পড়েছেন, জি। আবার মামুনের সাথে আপনার ডিভোর্স হয়ে গেল। আসলে আপনার প্রেমে পড়াটা তো ঠিক ছিল না, আপনি আচ্ছা। তো একজন সচেতন লোকে কেন পড়লেন? আচ্ছা, সেটা হচ্ছে মামুনের সাথে লাইলার যে মহিলা, ওনার একটা অ্যাবনর্মাল রিলেশনশিপ ছিল। ওনার রিলেশন আর আমার রিলেশন সেম না। ওনারা একটা লিভ টুগেদারে থেকেছে, সেটা তারা সোশ্যালি খুবই স্টাবলিশ করতে চেয়েছে। আমি মামুনকে বিয়ে করে তার ওয়াইফে তার বাসায় ছিলাম। সো ওই মহিলার সাথে যদি আমি কম্পেয়ার করি, ব্যাপারটা তো ডিফারেন্ট, রাইট? আমি ওনার কথা চিন্তা করে কেন মামুনের সাথে সম্পর্ক করব না বা ওনার কথা শুনবো কেন? ওনার সম্পর্ক, উনি নিজেও একটা বিকৃত মন মানসিকতার মানুষ, না হলে এত ছোট বয়সে একটা ছেলের সাথে এরকম প্রেম করে এভাবে ওপেনলি উনি কিভাবে করে আই ডোন্ট নো। আমি আমার মানে আমার আন্টির বয়সে এরকম কাউকে দেখিনি, উনি তো আমার আন্টির বয়সী। সো আমি আমার কখনো দেখিনি আমার মা, খালা বা আমার আন্টির বয়সে কাউকে এরকম করতেছে। ওনার কথা আমি শুনে কেন মামুনের সাথে সম্পর্ক করবো না বা কিছু একটা। মামুনকে আমি নিজে পার্সোনালি যেভাবে দেখেছি বিয়ের আগে, আমি এখনো বলছি বিয়ের আগে কখনোই মামুন আমার সাথে খারাপ কিছু করেনি, বিধায় আমি ওকে মানে বিয়ের মতো ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আদারওয়াইজ আমি বিয়ের ডিসিশন নিতাম না। সো এটাই আর কি, ওনার কথা আমার শোনার কোনো কিছু নাই। আচ্ছা, উনি একটা থার্ড আচ্ছা, পার্সন। আপনি বলছেন যে
লায়লার সাথে মামুনের বিয়ে হয় নাই, আমরা কিন্তু লায়লার কাবিননামা দেখছি এবং সে কাবিননামা দেখাইছে, তাহলে আপনি সেটা কিভাবে বলবেন যে আসলে বিয়ে হয় নাই? কাবিননামাটা একদম ফেক ভাই, আপনারা তো এটাও দেখেছেন কাবিননামাটা ফেক। কাবিননামাটা হচ্ছে 3 বছর আগে যে কাজী মারা গিয়েছে ওই কাজীর কাছ থেকে লেখা, এটা তো ফেক প্রমাণিত হয়েছে বিধায় ও হচ্ছে ধর্ষণ মামলায় আসামি হয়ে এই মামলাতে জেল খেটেছে। তো আর উনি যেহেতু এই মহিলা কিছু হলেই ফেক মামলা, আমার তো একদম লেজিট মামলা ছিল আমারটা ভাই, আমার হচ্ছে লাইভে এসে আপনাদের দেখেছেন আমাকে মেরেছে, আমার স্পট দেখেছেন, আমার কাছে যৌতুক চেয়েছে আমি ফোনে কলে আপনাদের সামনে। তো আমার কোনো কিছু কিন্তু ফেক না। আর এই মহিলা ব্যাপারগুলো সবকিছু তো ফেক, উনি কিছু হলেই মামলা দেয়। আর এটা যদি মানে অ্যাকচুয়াল বিয়ে হতো, আপনার কি মনে হয় না আপনাদের যে উনি আমার এগেইনস্টেও মামলা দিত যে তার হাজবেন্ডকে আমি নিয়ে নিয়েছি? তো এটাই আর কি। এটা আচ্ছা, আসলে আপনি তো কখনো প্রথম বিয়ে সংবাদ হয়নি। সম্মেলনে বলেছিলেন যে মামুনের বিরুদ্ধে মামলা করবেন না, যৌতুকের টাকাও চাইবেন না। হ্যাঁ। এখন কেন এগুলো আবার? আচ্ছা, এটা আরেকটা বিষয় ক্লিয়ার করি, যৌতুকের টাকা চাইবো না বলতে আমি কেন চাইবো যৌতুকের টাকা? এটা অনেকের মিস একটা কনসেপ্ট যে যৌতুকের টাকা 1 কোটি টাকার মামলা মনে হয় আমাকে 1 কোটি টাকা দিবে, হুইচ ইজ রং। 1 কোটি টাকা মামুন আমার কাছ থেকে যৌতুকের জন্য চেয়েছে, এই কথার এগেইনস্টে ওর এগেইনস্টে মামলা হয়েছে। এটা কিন্তু এমন না যে টাকাটা আমাকে দিয়ে দিবে, হ্যাঁ ও আমার কাছ থেকে চেয়েছে 1 কোটি টাকা, ওইটার এগেইনস্টে এই মামলাটা হয়েছে। আমি কিন্তু 1 কোটি টাকা পাবো এরকম কিছু না, এটা আপনাদের কাছে আমি অন ক্যামেরা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলেছিলাম মামলা করবো না, হ্যাঁ মামলার ইচ্ছা আমার ছিল না কখনোই, এসব কেস কোর্ট কাচারি আমার ফ্যামিলিও পছন্দ করে না। কিন্তু মামুন যখন মাত্রা অতিরিক্ত বিষয়গুলো করে ফেললো, যখন আমার ধৈর্যের বাইরে চলে গেল ব্যাপারটা, ওই লাইভে এসে আমাকে অপমান করে ওখানেও হিট করলো সবার সামনে, তার মানে ও কতটা ডেসপারেট, ওর সাহস কত বেশি, ক্যামেরার সবার সামনে এসে মারতে পারতেছে একটা মেয়েকে। তো আমি এটা জাস্ট ওকে যাতে ও এরকম না করে এটা থামানোর জন্য ওর এগেইনস্টে মামলাটা করা। এটা থানা থেকে মামলা হয়েছে, এটা কিন্তু কোর্টের মামলাও না। সো জাস্ট ওর এই ডেসপারেট আচরণ আর ও যাতে কারোর সাথে না করে এই জন্যই আমার সেই মামলাটা করা। 1 কোটি টাকা তো স্বামী স্ত্রী এমনি তো চাইতে পারে, তাহলে কি সেই 1 কোটি মানে চাইতে পারে বাট জুলুম করতে পারে না। যৌতুক সেটা কি কি আপনাকে আপনি জুলুম force করেছে কিনা? করতেছেন? হ্যাঁ, যৌতুক ব্যাপারটা কি আপনি হচ্ছে ফোর্স করতেছেন, টাকাটা চেয়ে আপনি মারতেছেন ওয়াইফকে লিটারালি রীতিমতো, সেটা হচ্ছে যৌতুক। সে আমার কাছে চাইতে পারে, অবশ্যই চাইতে পারে হাজবেন্ড হিসেবে। আমি তাকে, সে যখন আমার বয়ফ্রেন্ড ছিল তখনই আমি তাকে গাড়ির টাকার জন্য 15 লাখ টাকা দিয়েছি, সে চাইতেই পারে। বাট সে সেটার জন্য যখন জুলুম পর্যায়ে যায় তখন সেটা মামলা পর্যায়ে যায়। সে আমাকে জুলুম করতেছিল, আমি তো বাধ্য না, তার ওয়াইফ আমি তো তাকে টাকা দিতে বাধ্য না, সে আমাকে এটার জন্য মারতেছিল। আচ্ছা, তো ওইটার এগেইনস্টে মামলাটা হয়েছে। আচ্ছা মোহনা, আপনি কয়টা মামলা করেছেন মামলা? আমার টোটাল 3টা মামলা, একটা হচ্ছে নারী নির্যাতন, আর একটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা, আর একটা হচ্ছে যৌতুক। মামুন 2টা মামলায় যাবেন আছে, হ্যাঁ, এখন আর কয়টা মামলা করবেন? 2টা না 3টা মামলাই যাবে। আপাতত ভাইয়া মামলার ব্যাপারে আমি কোনো কিছুই ভাবছি না, আমি নিজে একটু পিসফুল লাইফ চাই, যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছি। সো মামুনও মামুনের মতো ভালো আছে, ওর জন্য আমার অনেক শুভ কামনা, অনেক আমি দোয়া করি সে ভালো থাকুক, সে লাইফে যে প্রিভিয়াস ভুলগুলো করেছে সেগুলো না করুক, আর হচ্ছে আমাকে নিয়ে কোনো রকম মিথ্যা এলিগেশন সে আর না দেখ, সে আর তার ফ্যামিলি। আমার ফ্যামিলিও কিন্তু দেখেছেন, আমারও তো পরিবার আছে, আমার মা চাইলে এসে মামুনের ব্যাপারে অনেক কথাই বলতে পারতো। মামুন আমার মার সাথে অনেক বেয়াদবি করেছে আপনাদের সামনে, মামুন আমাকে কল দিয়ে আমার মাকে অকথ্য ভাষায় যে পরিমাণ নোংরা গালিগুলো দিয়েছে, আমি কিন্তু কখনো ওর মাকে, আমি যদি ওকে গালিও দেই, ওর সাথে আমার এটা ব্যক্তিগত গালিগালাজ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের, আমি কিন্তু ওর মাকে ফোন দিয়ে কখনো গালিগালাজ দেওয়ার, এটা আমি আমার ফ্যামিলি আমি কোনোদিনই পারবো না। যত যাই হয়ে যাক আমি কখনো ওর মাকে ফোন দিয়ে নোংরা ভাষায় কথা বলতে পারবো না। মামুনকে হয়তো বলতে পারবো, ও আমার হাজবেন্ড, ওকে হয়তো আমি নোংরা ভাষায় গালিগালাজের এক পর্যায়ে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হয়ে যায়, অনেক কিছু চলে আসে, মানুষ বাজে কথা বলে ফেলে। বাট মামুনের মাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে, মামুন যেভাবে আমার মাকে অ্যাটাক করেছে, ফোন দিয়ে বাজে কথা বলেছে, এটা আমি কখনো করতে পারবো না। সো আমার এটাই দোয়া থাকবে ওর আর ফ্যামিলির জন্য। ওর ফ্যামিলি আমাকে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ওর বোন আমার সব জিনিসপত্র রেখে দিয়েছে, ওইদিকে আমি আর নাই যাই, আমি তাহলে ওদের মতো হয়ে গেলাম। সো আমি এটাই বলবো যে ও আর ওর ফ্যামিলি ভালো থাকুক, কখনো ওর কোনো মেয়ের সাথে অ্যাটলিস্ট এই জিনিসগুলো না করুক যেগুলো করে আসতেছে। কারণ ও সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ওরও একটা অনেক কষ্ট করে, অনেক নিচু জায়গা থেকে উঠে এসে অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে, সেই জায়গাটা সে এইভাবে নষ্ট না করে সে তার জীবনে ভালো কিছু করুক, আমি তার জন্য অনেক দোয়া রইল। আচ্ছা, যেহেতু 3টা মামলা চলমান, জি। এটা কি আপনি এখানে শেষ করে দিবেন নাকি এটা আসলে কন্টিনিউ? না, মামলা আমি শেষ করব না, এটা কন্টিনিউ করব। এটাই। আপনার কাছে আমার দিক থেকে লাস্ট প্রশ্ন, জি। এরকম অনেকে বলছে বা মামুনের জীবনে অনেক গার্লফ্রেন্ড আসছে, সে কন্টেন্ট বানাচ্ছে, তো আপনি কি কখনো আবার ব্যাক করার সম্ভাবনা আছে মামুনের কাছে? মামুনের লাইফে আচ্ছা, আর
প্রত্যেকটা সম্পর্কের একটা পিলার হচ্ছে বিশ্বাস। মামুনকে আসলে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। সো ওই পিলারটাই যদি না থাকে ওই সম্পর্কটা কিভাবে থাকবে? সো আই ডোন্ট থিঙ্ক, আসলে ভবিষ্যতের কথা কিছু বলা যায় না, আমরা সবাই পরিবর্তনশীল, মানুষের সব কিছুই পরিবর্তন হয়। সো ভবিষ্যতের কথা আমি যদি এখন বলি যে ঠিক হব না, আবার যদি কয়দিন পরে ঠিক হয়ে যায় তখন আমি অনেক মিথ্যাবাদী হয়ে যাব। আপাতত মামুনের সাথে আমার কোনো কিছু ঠিক করার কোনো ইচ্ছা নাই। বাট হ্যাঁ, আপাতত আমার এই ধরনের কোনো কিছুই নাই ওর প্রতি। বাট ইন ফিউচারে হবে কিনা আমি এটাও জানি না। যদি আমার মন পরিবর্তন হয়, যদি ও ভালো হয়ে যায়, হয়তো বা ঠিক হতেও পারে, আসলে আমি জানি না। কথা হয় বলতে কথা হয় না, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে কথা পাস হয়। দেখা যায় ও আমাকে কিছু বললে আমি একটা গালি দিই, বা ও আমাকে একটা গালি দেয়, এরকম এভাবে কথা হচ্ছে। দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আমার ইচ্ছা আছে দেশের বাইরে মুভ করার, যেহেতু দেশে সবাই এই কাহিনীটা এরকম স্প্রেড হচ্ছে, সবাই মানে নেগেটিভ ভাবে মানুষ দেখতেছে ব্যাপারগুলো, পজিটিভলি দেখতেছে না। কারণ এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার যখন সোশ্যাল মিডিয়াতে আসে মানুষ এটাকে খুব নাইসলি নেয় না। সো আমার চিন্তা ভাবনা আছে দেশের বাইরে মুভ করার। দেখি 1-2 বছরের মধ্যে হয়তো দেশের বাইরে মুভ করবো। কোথায়, আমেরিকা না ইউরোপে যাবেন? মনে আমার দিক থেকে লাস্ট কোশ্চেন, দুইটা একসঙ্গে অ্যান্সার দিবেন আপনি। মামুন জামিনে বের হয়ে জিজ্ঞেস করেছে মোহন আসছে কিনা, 1 নম্বর কোশ্চেন। এবং আপনার সংসার ভাঙার মূল রিজন হচ্ছে তাহলে লাইলার সাথে কথা বলাতে ভিডিও কলে। দুইটা কোশ্চেন একই সাথে আপনার আচ্ছা, answer দিন। আমি মামুনকে ইয়েতে দেখতে চাইনি। বের হওয়ার পরে হচ্ছে ও আমার কথা জিজ্ঞেস করেছে, হুইচ ইজ ট্রু। বাট আমি ওকে 2 দিন দেখতে গিয়েছিলাম, ওর সাথে আমার দেখা করতে পারিনি। সামহাও জেলখানায় থাকা অবস্থায় আমি 2 দিন দেখতে গিয়েছিলাম আমাদের এক ভাই হোসেন ভাইয়ের সাথে। তো টাইমিং এ মিলেনি, বা হচ্ছে লেট করে শুনছি, বা ওর মা দেখা করতে গিয়েছে, এই জন্য সবকিছু মিলে আর দেখা ওর সাথে আমার করা হয়নি। বাট আমি কিন্তু ওকে 2 দিন দেখতে গিয়েছিলাম, ওর সাথে আমার সামনেও দেখা হয়নি। আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে জেল থেকে বের হয়ে লাইলার সাথে কথা বলেছে। হ্যাঁ, এটা আমার জন্য অনেক অসম্মানের মনে হয়েছে আমার কাছে, এটাতে আমি অনেক কষ্ট পেয়েছি। বাট এই রিজনে যে ডিভোর্স হয়েছে এরকম কিছু না, রিজন তো অনেকগুলো ছিল, আমাদের মারামারি, তারপর ধরেন হচ্ছে লাইভে সেই ধরনের আচরণ করা, সবকিছু মিলিয়ে আমাদের ডিভোর্স হয়েছে। আমি তৃতীয় ব্যক্তিকে এত প্রায়োরিটি দিব না যে কোনো তৃতীয় ব্যক্তির জন্য আমাদের ডিভোর্স হয়েছে। মোহনা যেদিন মামুনের জামিন পেয়েছে ঠিক তার পরের দিনই আপনার বার্থডে ছিল। আপনার বার্থডে সেলিব্রেট করার জন্য বা উইশ করার জন্য সে এসেছে কিনা বা উইশ করেছে কিনা? না, এরকম কিছু সে করেনি। সে আরেকটা জিনিস, সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে অনেক অ্যাক্টিং করে। হ্যাঁ, আপনাদের সামনে অনেক অ্যাক্টিং করে, অনেক ভালো সাজতে চায়, যেটা সে না। সে আমার বার্থডেতে উইশও করেনি, আমার বাসার নিচেও আসেনি। আপনারা যখন বাসার আমাকে আসেন ভিডিও করেন, ওই দিনই আপনাদেরকে দেখাইতে আসে যে সে অনেক ভালোবাসে বউকে, সে হচ্ছে ভালোবেসে আসতেছে, আমার জন্য ওয়েট করতেছে, বাসার নিচে ওয়েট করতেছে। এগুলো পুরোপুরি মিথ্যা কথা। সে আমার বার্থডেতে উইশ করতে বা একটা কেকও কাটেনি। হ্যাঁ, এগুলা পুরোপুরি ভুয়া। সে প্রিজন ভ্যানে উঠে বলতেছিল যে মোহনার কিন্তু বার্থডে, আমার কিন্তু বের হইতে হবে। কোথায় বার্থডেতে তো সে একটা কেকও কাটলো না আমার জন্য, এতই যেহেতু তার ভালোবাসা, ওইগুলা জিনিস তাহলে কোথায়? এটা সব আপনাদের সামনে দেখায় ভাইয়া, সোশ্যাল মিডিয়াতে ভালো সাথে পাইনি তো এর জন্য কেক কাটেনি। আপনি না পারলেও তো কেক কাটা যায়। আমি যদি কাউকে ভালোবাসি এরকম, যেরকম আমি দেখাচ্ছি সবার সামনে, না আমি ভালোবেসে মরে যাচ্ছি বইয়ের জন্য, হ্যাঁ জেল খেতে আসছি সূত্রে বইয়ের কাছে থাকতে চাই, মানে আমি হাসি এগুলা দেখে লিটারেলি। তার হচ্ছে মানে ক্যামেরার সামনে এক রূপ, ক্যামেরার পিছনে পুরোটাই উল্টা। সে আমাকে ক্যামেরার পিছনে যেভাবে গালিগালাজ করে এগুলো আমি আর নাই বললাম। আর সে আমাকে সরি একটু লাস্ট আমি একটা কথা বলি। সে বলতেছিল আমাকে কখনোই ভালোবাসেনি, মিথ্যা, হ্যান ত্যান। 6টা মাস মার খেয়ে গেছি ভাইয়া, 6টা মাস 6000 বার মার খাওয়ার পরে আপনাদের সামনে এসেছি। এরপরেও যদি সে বলে ভালোবাসি নাই, তাহলে আমার মনে হয় পৃথিবীর কোনো মেয়ে তাকে ভালোবাসবে না। ঠিক আছে, সে আজকে বলছে আপনাকে আর বিরক্ত করবে না, সে আপনার বাসায় আসবে না। সে আমার বাসায় এমনিতেও আসে না, ওই যে বললাম আপনারা যখন আসেন তখন আপনাদের সামনে দেখানোর জন্য একটু আসে, কারণ সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তার একটু সোশ্যাল মিডিয়াতে ভালো থাকতে হয় যে না আচ্ছা ঠিক আছে আমি ভালো, আমি সংসার করতে আচ্ছা, চাইছি। দিন শেষে মোহনা কি সুখী ডিভোর্স দিয়ে প্রিন্স মামুনকে? সুখী বলতে ভাই ডিভোর্স কারোর জন্যই কোনো সুখের কোনো জিনিস না, খুশির কিছু না। বাট একটা যে সম্পর্কের কি বলে সেটা দায়, একটা ভার, ওটা মনে হয় আমি একটু হালকা ফিল করতেছি। এটাই সুখী না, ডিভোর্স কখনোই সুখের জিনিস না। আমারও খারাপ লাগে, আমি ওনার সাথে ছিলাম দীর্ঘ 1-1.5 বছর, ওনার সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ে সম্পর্ক মিলিয়ে। সো এটা খুশির কিছু না, আমিও তাকে মিস করি, আমারও খারাপ লাগে। আমি তো দিন শেষে মানুষ, আমাদের তো মানে ভালো সময়ও ছিল অনেক, এমন তো না যে শুধু মারামারি করেছি, ভালো সময়ও ছিল। এই তো
আচ্ছা মোহন আপু একটু ভাই আচ্ছা মোহন আপু লায়লার কিছু ছবি আপনাদের সাথে বিয়ে হওয়ার আগে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, আমরা সেই নিয়ে প্রশ্ন করেছি এবং এটাও লায়লা বলেছে যে আমার এই ছবি দেখার পরও মামুনের কাছে যারা আসে তারা আসলে পতিতালয়ের মেয়ে। সেই বিষয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, তো উনাকে মামুন আমাকে যেটা বলেছে, মামুন বলেছে যে ওই মহিলার কাছ থেকে ছুটার জন্য ওই মহিলাকে নাকি মারতো, পিটাইতো। তো আমি যেহেতু ওর সাথে সম্পর্কে ছিলাম, আমি ওর কথাই বিশ্বাস করতাম যে ঠিক আছে ফাইন, ওই মহিলা আসলে আমরা আসলে দেখতেছিলাম মহিলা সিক, ওই মহিলা ওর সাথে ঝগড়া হয়, আবার ওর সাথে থাকতে চায়, আবার ওকেই খারাপ বলে। তো আমি ওই মহিলাকে সিক হিসেবে কনসিডার করেছি। সো একটা সিক মহিলা কি বললো না বললো এটাতে আমি কখনো বদারি না। আর ওই মারামারি মামুন মানে করেছে, আমাকে যেটা করেছে ওটাই বিশ্বাস করেছি যে ওই মহিলার কাছ থেকে ছুটার জন্য ওভাবে মারামারি করেছে। লায়লার বুকের উপর যে শুয়ে আছে বিভিন্ন জায়গায় এখানে মানে কেউ কাউকে মারলে সে আবার যে তার কাছে যায়, খুবই ইলজিক্যাল কথা। অনেকবার চেষ্টা করছে এই মামলা আপনি করে যাননি কেন, বাধা দেননি কেন? এই নতুন মামলা যে জানতে আপনি করে যাননি কেন, এটা উত্তর দেন। আর পিছনে না, মোবাইল পিছনে উত্তরটা দাও। যাইনি, আমার লয়ার বলেছে আমার যাওয়ার প্রয়োজন ছিল না আজকে, এই জন্যই আমি যাইনি আজকে। এটার আর কোনো reason নেই। মামুনকে কি এখনো ভালোবাসেন কিনা? ভালোবাসি, ভালোবাসবো, বাট ওর কাছে আর থাকতে চাই না। সে তো আপনার কাছে সে সুদ যাবে না। আমি তো আপনাদের এত ড্রামা হলো, এত কাহিনী হলো, এরপরেও তো ওর কাছে আমি গেলাম, 4 দিন ছিলাম। সে তো ঠিক হয়নি, 4 দিনও আবার আমাকে মেরে এই সাইড দেখেন একদম ইয়েটে করে শেষ করে দিয়েছে। So, তাকে আমি আর বিশ্বাস করি না। ভালোবাসি, ভালোবাসবো হয়তোবা আর কখনো আমি কারোর সাথে সম্পর্ক জড়াতে পারবো কিনা আই ডোন্ট নো। কারণ হচ্ছে আমি মেন্টালি অনেক ডাউন হয়ে গেছি। এর আগেও আমার একটা মানে বিয়ে ছিল, সম্পর্ক ছিল এর আগেও। সো বারবার আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ভালোবাসি বাট ওকে ওর কাছে আর থাকতে চাই না। আচ্ছা আপু মামুনের একটা প্রশ্ন হচ্ছে আপনি লায়লা রাজনীতিতে কেন অ্যানসার দিয়ে দিয়েছি। আচ্ছা, মামুন যখন তার স্ত্রীদেরকে পিটায়, স্ত্রীদেরকে না, মামুনের একটা স্ত্রী ছিল সেটা না এই সেক্টর পিটায় কেন? মামুনের একটা স্ত্রী, আগে আপনি কথা আগে কারেকশন করতে হবে। মামুনের একটা স্ত্রী ছিলাম, সেটা আমি। আচ্ছা মোহনা, ওই মহিলা আপনি যেহেতু আবার মামুনকে ডিভোর্স দিয়েছেন, সিগনেচার মামুনকে ডিভোর্স দিয়েছেন, পরবর্তীতে কতদিন পরে আবার বিয়ে করবেন এবং আপনারও একটা আর বিয়ে করবো না ভাইয়া, মাফ চাই। যে অন ক্যামেরা বললাম আর বিয়ে শাদী করবো না ভাইয়া, বিয়ের প্রতি আমার মনও ঠিক আছে, আর একদম বিয়ে করবো না। কোথায় স্ট্যাম্পে সাইন দিতে হবে বলেন? আমি আর কোনো বিয়ে সম্পর্ক কোনো ছেলের সাথে আর আমি নাই জীবনে। কোথায় সাইন দিও বলেন? আপা এই যে মামুন বলে যে আপনাকে মারে, আবার বলতেছে যে মারার যে ইয়াটা এটা নাকি মেকআপ করে আপনি সেজে আসেন, 2-3 ঘন্টা পরে থাকে না, এটা আসলে সত্যতা কতটুকু আসলে? আচ্ছা, মেকআপ করে কিভাবে সেজে আসলাম ভাইয়া? পুলিশ নিজে দেখেছে, আপনারা দেখেছেন, লাইভে মারলে, এরপরেও মেকআপ করে সেজে আসার ব্যাপারটা ইটস সো ফানি। না, মামুন নিজে কিন্তু অনেকবার বলেছে যে ও আমাকে মেরেছে। এটা আমি জানি না, কিন্তু প্লিজ বলেছেন, ও নিজেই ক্যামেরার সামনে অনেকবার বলেছে হ্যাঁ আমি মেরেছি, সে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু এটা আর আমার কাছে ভাইয়া আরেকটা জিনিস, আচ্ছা আপু, একটু ভুলে যাবো, আপনি যেহেতু আপনাকে মেরেছে সেজন্য জেল খাটছে, হ্যাঁ আপনি যে মেরেছেন তাকে সেই জন্য আপনি কি শাস্তি করেছেন? আমি তাকে মেরিনি, সে আমাকে মারতে আসছে, আমি তাকে ফিরাইতে আসছে। আমার লোক তো বড় বড়, তখন হয়তো একদিকে খামচি লেগে গেছে, আমি তাকে মারিনি তো। নাকি খামচি দিতে পছন্দ করে? তার শরীরে বিভিন্ন জায়গায় আসরের দাগ এটা দেখাইছে। হচ্ছে যখন মারামারিটা হয়েছে তখন তার মাও ফিরাইতে আসছে বা আমার ফ্যামিলি আম্মু ফিরাইতে আসছে, তার বাবা ফিরাইতে আসছে, তখন দেখা যায় যে ধরা ধরে ক্ষেত্রে খামচি লেগে যায়, মানে আমি তাকে হিট করি। থ্যাংক ইউ। ওয়েলকাম।